সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের সম্পাদকীয় অনুষ্ঠানের অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়। জনাব সজীব ওয়াজেদ জয়, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সম্পাদকীয় অনুষ্ঠানে। আজকে আমরা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আজকে আমরা আপনাকে এই অনুষ্ঠানে পেয়েছি। আমরা বেশ কিছু বিষয় নিয়ে আজকে আমরা আপনার সাথে আলোচনা করব। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই নির্বাচনের জাস্ট আগ মুহূর্তে, যে মানুষ কেন নৌকায় ভোট দিবে। আপনি নৌকায়, আমরা দেখেছি আপনি বলেছেন যে হ্যাঁ মানুষ, বিভিন্ন জরিপের কথা উল্লেখ করে আপনি বলেছেন যে মানুষ এবার নৌকায় ভোট দিবে এবং কত পার্সেন্ট ভোট পাবে সেগুলো বিভিন্ন জরিপের কথাও আপনি বলেছেন। তো সেই জন্য আমার প্রশ্নটা, মানুষ কেন নৌকায় ভোট দিবে সেই বিষয়টি যদি আপনি আমাদের প্রথম প্রশ্ন। জি জুবায়ের ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাদের এই অনুষ্ঠানে এসে খুবই আনন্দিত। আমার বিশ্বাস যে মানুষের জীবনের উন্নয়ন আমরা করেছি, অর্থনৈতিক উন্নয়ন করেছি, আপনার সামাজিক উন্নয়ন করেছি, মানুষের আয় বেড়েছে, মাথাপিছু আয় আওয়ামী লীগের এই 10 বছরে 3 গুণের বেশি বেড়েছে। সরকারি কর্মচারীদের বেতন, গার্মেন্টসের শ্রমিকদের বেতন আমরা 4 গুণ বাড়িয়েছি। দেশের যে অর্থনীতি সেটা যেখানে ছিল সেখান থেকে আজকে হচ্ছে আমাদের দেশ বিশ্বের মধ্যে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। এটা শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের পরিশ্রমের কারণে হয়েছে। আর শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, আপনি যদি দেখেন প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের মানুষের জীবনের উন্নয়ন আমরা এনেছি। স্বাস্থ্যের ক্ষেত্রে যদি দেখেন যে প্রতিটি গ্রামে গ্রামে আমরা কমিউনিটি হেলথ কেয়ার ক্লিনিক করে দিয়েছি, যেখানে মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে, বিনামূল্যে ওষুধ পাচ্ছে। আমরা শিক্ষার ক্ষেত্রে এই যে প্রতিটি গ্রামে গ্রামে আমরা স্কুল করেছি, কলেজ করেছি। আমরা এখন প্রত্যেক বছর কোটি কোটি বই বিনামূল্যে বিতরণ করছি। আমাদের সরকার এই গত 10 বছর ধরে আমরা করে যাচ্ছি। আজকে যে সকল দিকই বলেন, ডিজিটালে যদি আসি, এই ডিজিটাল একটা বিপ্লব এসেছে। মানুষের জীবনের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছিয়ে দিচ্ছি, ব্রিজ, পুল, পদ্মা সেতু সব কিছু আমরা বানিয়েছি এই গত 10 বছরে আওয়ামী লীগের সময়, আমাদের আওয়ামী লীগ সরকারের পরিশ্রমে। আমার বিশ্বাস যে এই পরিশ্রমের ফল হবে মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে, কারণ তারা চায় যে এই উন্নয়নের ধারা চলতে থাকুক, বাংলাদেশ যাতে এগিয়ে যেতে থাকে। আমরা যখন আরম্ভ করেছি কেউ কল্পনা করতে পারেনি, আমরা যে ওয়াদা করেছিলাম যে 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটা মধ্যমায়ের দেশ হিসাবে প্রতিষ্ঠিত করব। আমরা 2021-এর আগেই করে ফেলেছি। তো আওয়ামী লীগ সরকার যে ওয়াদা দেয় সেই ওয়াদাটা রাখে। আমার বিশ্বাস যে সেই কারণেই দেশের মানুষ। আমরা যদি একটু পেছনে যাই, যখন 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে, আমরা দেখি যে একটা ভালো অর্থনীতির অবস্থায় যখন আমরা 2000 সালের পরবর্তী বা 2001 সালে, তো 2001 সালের নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ আসতে পারেনি। মানুষ অনেক কিছু পেয়েছিল, তারপরেও আওয়ামী লীগ আসতে পারেনি। তো তখনকার বাস্তবতায় আর এখনকার বাস্তবতায় আপনি কীভাবে দেখছেন? বাস্তবতা এটা একটা ভুল ধারণা যে আওয়ামী লীগ তখন খারাপভাবে হেরে গেছে, যে মানুষ আওয়ামী লীগকে ভোট দেয় নাই। এটা কিন্তু সঠিক না। আপনারা যদি দেখেন ভোটের সংখ্যা, মোট ভোটের সংখ্যা যদি দেখেন, 2001-এ কিন্তু আওয়ামী লীগ একমাত্র দল সবচেয়ে বেশি ভোট পেয়েছিল। আর এবং 2001-এ কিন্তু আওয়ামী লীগ 96 সালের চেয়ে বেশি ভোট পেয়েছিল। তবে যেটা হয়েছিল যে বিএনপি জামাত জোট করে সিটের সংখ্যায় তারা এগিয়ে গেছে, তবে ভোটের সংখ্যায় তারা কিন্তু আওয়ামী লীগ থেকে খুব একটা এগিয়ে থাকে না। ইনফ্যাক্ট বিএনপি একা আওয়ামী লীগ থেকে কম ভোট পেয়েছিল 2001 সালে। জি, আমি এখনকার ভোটের প্রসঙ্গে আসি। যে এখনকার ভোট আসলে আমরা দেখি যে বিরোধী দল, অর্থাৎ জাতীয় ঐক্যফ্রন্ট বা বিএনপিকে নিয়ে যে জাতীয় ঐক্যফ্রন্ট, তারা প্রতিনিয়ত একটা অভিযোগ করে যাচ্ছে এবং আমরা দেখি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন সম্পন্ন করার জন্য সব আয়োজন সম্পন্ন করেছে সরকার ও নির্বাচন কমিশন। বলা হচ্ছে মিথ্যা ও গায়েবী মামলার মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদের ব্যাপক হারে গ্রেফতার করা হচ্ছে। এই নানা অভিযোগের মধ্যেই কিন্তু ভোটের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। কিভাবে দেখছেন আপনি? যখন তারা রাস্তায় নামছে মানুষের কাছে ভোট চেতে, তারা বুঝতে পারছে যে কেউ তাদেরকে ভোট দিতে চায় না। তারা
খুব খারাপভাবে হারবে। সে কারণেই তারা আগের থেকেই এরকম অভিযোগ করে যাচ্ছে, যাতে এই নির্বাচনটাকে তারা কন্ট্রোভার্সিয়াল করতে পারে, আর কিছুই না। এই যে তারা বলছে যে গ্রেফতারের কথা, তবে সেখানে একটা বিষয় দেখেন, তারা নমিনেশন দিয়েছে কাদেরকে? আসামিদেরকে তারা নমিনেশন দিয়েছে, খুনের আসামিদেরকে। আপনি বলছেন তাদের তো পুলিশ খুঁজবেই, গ্রেফতার তাদেরকে করবে। তো পুলিশ খুঁজবেই। তারা আপনার এই 2013 থেকে 15-তে তারা যেভাবে আমাদের দেশের মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে, তারপর থেকে তাদের জঙ্গি সন্ত্রাসী বলবো, তারা দেশ থেকে পালিয়েছে। তাদের একজন এমপি ক্যান্ডিডেট এত বছর মালয়েশিয়ায় ভেগেছিল, নির্বাচনের জন্য মালয়েশিয়া থেকে ফিরে এসেছে। যুদ্ধ অপরাধীদেরকে তারা নমিনেশন দিয়েছে, যারা এতদিন পলাতক ছিল। এখন যারা আসামি, যাদের বিরুদ্ধে সন্ত্রাস, মানুষ হত্যার অভিযোগ আছে, তাদেরকে তো পুলিশ গ্রেফতার করবেই। জরিপগুলোকে নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে যে হ্যাঁ জরিপের গ্রহণযোগ্যতা, সেই বিষয়ে আপনি কি বলবেন? জরিপ তো শুধু আমাদের না, জরিপ আপনার মার্কিনরাও করেছে সেপ্টেম্বর মাসে, আপনার তারা মার্চ এপ্রিল মাসেও করেছিল। প্রতিটি জরিপেই দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ বিপুল ভোটে এগিয়ে আছে। আর আপনার জানেন আমি বিজ্ঞানের মানুষ, জরিপ করার একটা সায়েন্টিফিক মেথোডোলজি আছে। আমরা কিন্তু ঠিক সেই সায়েন্টিফিক মেথোডোলজি মেনটেন করেই জরিপ করেছি। আর শেষ একটি কথা বলবো আমাদের জরিপ নিয়ে। আপনাদের খেয়াল আছে কিনা যে যখন ওই সিলেট বরিশাল মেয়রাল ইলেকশন হয়, তখন কিন্তু তার আগে আমরা জরিপ করেছিলাম। আমি আমার ফেসবুকে আমাদের ঠিক নির্বাচনের আগের দিন জরিপের রেজাল্ট আমি প্রকাশ করেছিলাম। আমরা যখন জরিপে দিয়েছিলাম যে বরিশালে আমরা বিপুল ভোটে জিতব, তারা ভাবতে পারে নাই যে এটা সম্ভব। জরিপের রেজাল্ট দিয়েছি, হুবহু কিন্তু সেই রেজাল্টই হয়েছিল। তার মানে আমাদের জরিপই কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট, সঠিক। তাই আমার এই দৃঢ় বিশ্বাস যে আমরা যে জরিপ করেছি এর ফলাফলই আসবে। আমি একটু আরেকটি প্রসঙ্গে যাই যে আজকে যারা জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে আছেন, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, বা ডক্টর কামাল হোসেনকেই যদি ধরেন, তারা একসময় নৌকারি যাত্রী ছিলেন। তারা এমনকি আসম আব্দুর রব আপনাদের ঐক্যেরই সরকারেই ছিলেন। আজকে তারা ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিষয়টিকে কীভাবে দেখছেন? যে রাজনীতিতে কি শেষ কথা বলে কোনো কিছু নাই, যেটা রাজনীতিবিদরা বরাবরই বলে থাকেন, এইভাবে বলে কি চালিয়ে দেওয়া যাবে? এখানে আমি একটি কথা বলবো যে মানুষের একটা চরিত্র এবং নীতি বলে একটা কথা আছে। যার একটা আত্মবিশ্বাস থাকে, সে কিন্তু সেটা সম্পূর্ণভাবে বাদ দিতে পারে না। এটা সম্পূর্ণভাবে একমাত্র কারাই বাদ দিতে পারে? যারা সুবিধাবাদী। এই আপনি যাদের নাম বললেন, কামাল হোসেন, আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, তারা দেখেন এখনও কিন্তু তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। তবে তারা জোট করেছে কাদের সাথে? যারা দুর্নীতিতে কনভিক্টেড। বিএনপি সরকার যেটা আমাদের দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল, তাদের সাথে তারা জোট করেছে। অথচ তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তারা যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে কথা বলে, তবে হাত মিলিয়েছে কাদের সাথে? নির্বাচন করছে কাদের সাথে? যুদ্ধ অপরাধীদের সাথে। তার মানে এদেরকে আমি বলবো যে এরা সম্পূর্ণভাবে সুবিধাবাদী। এরা নিজেদের কোনো আস্থা নেই, তারা তো কোথাও কোনোদিন ভোট একা জিততে পারে না। শুধু ক্ষমতার লোভে তারা যে কোনো মানুষের সাথে হাত মিলতে রাজি আছে। হ্যাঁ, তো আসলে সেভাবে রাজনীতি করে কিন্তু বেশি দিন টেকা যায় না। নিজের যদি একটা নীতি বা একটা আইডিওলজি না থাকে, আইডিওলজি ছাড়া আপনি রাজনীতিতে বেশি দিন টিকতে পারবেন না। আমি এখন যে বর্তমান সরকারের এই যে 10 বছর চলছে, 2008 সালে নির্বাচনে জয়লাভ করে যখন 2009 সাল থেকে বা 2009 সাল থেকে যখন বর্তমান সরকারের যাত্রা শুরু হলো, এই 10 বছরের অর্জনটাকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করবেন? যে একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে নিয়ে আসা, নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে নিয়ে আসা, এই প্রক্রিয়াটাকে যদি আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বর্ণনা করেন। এটা আমাদের স্বপ্ন ছিল, এটা আমার নানা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল যে বাংলাদেশকে একটা সোনার বাংলা করা। তিনি ৭৫-এর ১৫ই আগস্টের কারণে তিনি সেই স্বপ্নটা সম্পূর্ণ করতে পারেননি। তার জন্য সে কারণে আমার মার স্বপ্ন ছিল বাংলাদেশকে উন্নয়নশীল করা, বাংলাদেশকে উঠিয়ে নেওয়া, বাংলাদেশের মানুষের জীবনের উন্নয়ন আনা। অনেকেই বলে যে এটা সম্ভব না, ওটা সম্ভব না। আমরা সেটা বিশ্বাস করি না। আমরা সবসময় বিশ্বাস করি যে হ্যাঁ, পরিশ্রম এবং মেধা দিয়ে সব কিছুই সম্ভব। যখন আমরা এই ভিশন 2021-এর যাত্রা আরম্ভ করি, সবাই বলেছে এটা সম্ভব না, 10 বছরে এটা কোনো মতেই সম্ভব না। যখন ডিজিটাল বাংলাদেশের পরিকল্পনা আমরা প্রকাশ করি, সবাই বলে এটা কিভাবে বাংলাদেশে সম্ভব। তবে আমরা তো করে দেখিয়ে দিয়েছি। এই যে দেখেন, অনেক ষড়যন্ত্র, অনেক কষ্ট মোকাবেলা করে, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে কিন্তু আমাদের এটা করতে হয়েছে। এই দেখেন পদ্মা সেতু, সবাই বলেছিল এটা হবে না, জীবনেও হবে না। এটা তো বিশেষ করে যখন বিশ্বব্যাংক চলে গেল, বিশেষ করে যখন বিশ্বব্যাংক চলে গেল, তো তখন কিন্তু আমি এবং আমরা অনেকেই আমার মাকে আমরা পরামর্শ দিলাম যে দেখো, আমাদের অর্থনীতি কিন্তু আর এত নিম্ন না, আমরা আর সেই গরিব দেশ নয়, আমাদের হাতে নিজেদের অর্থায়ন আছে। এই পদ্মা সেতু আমরা নিজেদের অর্থায়নে করতে পারি, বিশ্বব্যাংকের কোনো প্রয়োজনই নেই। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে নিজেদের টাকায় আমরা পদ্মা সেতু। আজকে আমরা দ্বিতীয় পদ্মা সেতুর কথা চিন্তা করতে পারি। অবশ্যই অবশ্যই হবে। আমরা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে এটা অবশ্যই হবে, কেন হবে না। জি, আমি আপনার বিষয়ে আসি যে এই গত 10 বছরে আইসিটি বিষয়ে কতটুকু এগিয়েছে, বা এইভাবে যদি বলি যে গত দুটো নির্বাচনের ম্যানিফেস্টোতে আইসিটি সেক্টরে কি কি সরকারের প্রতিশ্রুতি ছিল, কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে, কতটুকু পারেনি, আগামীতে কতটুকু করবে? তো আইসিটিতে বাংলাদেশে একটা বিপ্লব ঘটেছে। আমরা যখন 2008 সালে ক্ষমতায় আসি, বাংলাদেশে আইসিটি বলে, ডিজিটাল বলে কিছুই ছিল না। আমি যখন দেখি যে এই ডিজিটাল বাংলাদেশ গড়ব আমরা, তো একদম বিচ্ছিরি অবস্থা ছিল, কিছুই ছিল না, একদম সম্পূর্ণ শুরু থেকে আমাদের আরম্ভ করতে হয়েছে। আমাদের দেশে কোথাও নেটওয়ার্ক কানেক্টিভিটি ছিল না, 3G তো দূরের কথা। তখন এইখানে যদি আপনি যেটা বলেন যে মানে এর আগের সরকার বা বিএনপি সরকারের আমলে যে আমরা পিছিয়ে ছিলাম যে বিষয়টিতে, যে আমরা ফাইবার অপটিক কানেক্টিভিটির যে বিষয়টি আমরা হারিয়েছিলাম যে সরকার না নেওয়ার কারণে, সেই বিষয়টাও যদি একটু। হ্যাঁ, সেটা ইনফ্যাক্ট সেটাও কিন্তু আমারই পরিকল্পনা ছিল। একটু ভেবে দেখেন যে সারা বিশ্ব যখন 96 সালের আগে ফাইবার বসিয়ে ফেলেছে, কানেক্টিভিটিতে যুক্ত হচ্ছে, আমরা কিন্তু সেটা 2009-এর আগে পর্যন্ত পারিনি। আগে সুযোগ ছিল, আমরা সুযোগ ছিল নেই। বিএনপি সরকার তখন সিদ্ধান্ত নিল, তখন ইন্টারন্যাশনাল ফাইবার একটা বে অফ বেঙ্গল দিয়ে যাচ্ছিল, তখন সুযোগ ছিল বিনামূল্যে ওটার সাথে কানেকশন নেওয়ার। বিএনপি সরকার তখন সিদ্ধান্ত নিল যে এইটা কানেকশন নিলে আমাদের দেশের সব তথ্য বেরিয়ে যাবে, এটা নেওয়ার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশ পিছিয়ে থাকলো। 96 সালে ক্ষমতায় এসে আমি পরামর্শ দিলাম তখন কিন্তু যে এই সাবমেরিন কেবল আমাদের একটা করতেই হবে, নাহলে আমরা আরও পিছিয়ে যাব। তখন এই যে প্রথম সাবমেরিন কেবলের যে প্রজেক্ট, সেটা কিন্তু আমাদের আওয়ামী লীগ সরকারের আমলেই আরম্ভ করা। অবশ্য এবার এসে আমরা দ্বিতীয় সাবমেরিন কেবল করেছি, টেরেস্ট্রিয়াল কেবল করেছি, যাতে একটা সাবমেরিন কেবল কাটা গেলেও আমাদের আরও 7টি কেবল আছে, ব্যাকআপ আছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট আমরা লঞ্চ করেছি এখন। তাছাড়া আমাদের যখন যে মোবাইল সেক্টর যদি দেখেন, ইন্টারনেট গ্রাহক কেন বেড়েছে, আপনার সারা বিশ্বে যখন 4G চলে আসছে, তখন বাংলাদেশে কিন্তু 3Gও আসে নাই, কারণ বিএনপি সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়ই নাই। আমরা একটা জেনারেশন না, একটা প্রজন্ম না, টেকনোলজিতে আমরা 2টো প্রজন্ম পিছিয়ে ছিলাম। তো আমার সিদ্ধান্ত ছিল যে আমাদের এই 2008 থেকে 13 সালের প্রথম টার্মের মধ্যেই আমি 3G নিয়ে আসব। সেটা আমরা করতে সক্ষম হয়েছি। আর তখনই আমি ওয়াদা করেছিলাম যে আগামী টার্মের শুরুতেই 4G নিয়ে আসব, আর সেটাও আমরা করে ফেলেছি। ইনফ্যাক্ট বাংলাদেশে 4G ডিপ্লয়মেন্ট যত দ্রুত হয়েছে, এটা কিন্তু বিশ্বের খুব অল্প দেশেই হয়েছে। আর এখন আমার ওয়াদা হলো যে 5G কিন্তু বিশ্বের কোথাও এখনও আসেনি। 5G টেকনোলজি এখনও এটা ফাইনালাইজ করাই হয় নাই। তবে
পরীক্ষাধীন চলছে। পরীক্ষামূলকভাবে 5G চলছে। তবে অন্যান্য দেশে যখনই 5G বাস্তবায়ন আরম্ভ হবে, বাংলাদেশেও আমরা আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, মানুষ যদি নৌকায় ভোট দেয়, অন্যান্য দেশে যখন 5G আসবে, বাংলাদেশেও সেই সময়ই 5G আসবে, আমরা পিছিয়ে থাকবো না। এই বিষয়ে আরেকটু জানতে চাই, আরেকটু বিস্তারিতভাবে, যে এই আইসিটি সেক্টরে কর্মসুযোগ সৃষ্টির বিষয়টিকে যে কতটুকু ছিল, কতটুকু হয়েছে, আরও ভবিষ্যতে কতটুকু হবে, এটা নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, এখানে আমাদের স্পেশালি তরুণদের জন্য বিপুল একটা কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কিছু কিছু সংখ্যায় আপনাকে দিই, যে আমরা যখন ক্ষমতায় আসি 10 বছর আগে, বাংলাদেশ থেকে আইটির এক্সপোর্ট ছিল মাত্র $23 মিলিয়ন সারা বছরে। সেটা এখন কিন্তু দাঁড়িয়েছে প্রায় $1 বিলিয়ন মতন। ফ্রিল্যান্সিং বলে বাংলাদেশে কিছুই ছিল না, তবে এখন বাংলাদেশ হচ্ছে ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের জন্য টপ 3টার মধ্যেই আছি। রেটের দিক দিয়ে আমরা ওই টপ 3-এর বেশ কম হতে থাকে। টাকার পরিমাণে হয়তো ইয়ে করতে পারি না, টাকার পরিমাণে একটু কম, বাট সংখ্যার দিকে আমরা এখন নাম্বার 1-2 নম্বরেই আছি। তাছাড়া দেশের ভিতর যেই কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এই ডিজিটাল সেক্টরে, সেটা কিন্তু কিছুই ছিল না। একটা উদাহরণ দিই, এটা আমারই পরিকল্পনা ছিল যে প্রতিটি ইউনিয়নে আমি একটা ডিজিটাল সেন্টার করব। সেই এক একটা ডিজিটাল সেন্টারে আমরা মিনিমাম 3 জন করে উদ্যোক্তা নিয়োগ করি। তাদেরকে আমরা ট্রেনিং দিই যে তোমরা এই ডিজিটাল সেন্টার চালাবা। তারা কিন্তু কর্মচারী না, তারা উদ্যোক্তা। সরকার এই সেন্টার তৈরি করে দেবে, ওখানে কম্পিউটার যন্ত্রপাতি, প্রিন্টার দেবে, ইন্টারনেট কানেকশন দেবে, তারা এটাকে চালাবে মানুষের কাছ থেকে ফি নিয়ে, আর মানুষকে সেবা দেবে। এক একজন উদ্যোক্তা একটি ইউনিয়নে বসে মাসে 70,000 টাকা তারা কামাই করছে। একজন তরুণ, সে এরকম টাকা যে কামাই করবে সেই ইউনিয়নে বসে, সে কিন্তু কোনোদিন ভাবতেও পারেনি। শহরেও এরকম অনেকের এই উপার্জনের সক্ষমতা নেই না, তো তার পরিবারের যে উন্নয়নটা হচ্ছে, বিপ্লবটা হচ্ছে তাদের জীবনে, এটা তারা কোনোদিন ভাবতেই পারেনি। অনেক ফ্রিল্যান্সার আছে, হ্যাঁ সবাই পারছে না, তবে অনেক ফ্রিল্যান্সার আছে যারা ঘরে বসে, বরিশালে কোথাও বসে মাসে $2, 3, 4, 5,000 কামাই করছে। আগামীতে এই যেটা বললাম যে এই কর্মসুযোগ যে সৃষ্টি হচ্ছে, আগামীতে আমরা জানি যে প্রায় 1.5 কোটি কর্মসুযোগ বাংলাদেশে নতুন সৃষ্টি হবে, বিভিন্ন সরকারের বিভিন্ন পরিকল্পনা আছে, সেই বিষয়টি যদি একটু আপনি বলেন। হ্যাঁ, সেই বিষয়টি আমাদের অ্যাটলিস্ট আইসি সেক্টরে যে পরিকল্পনা আছে, যে আমরা এই যে আইটি পার্কগুলা তৈরি করছি, সারা দেশেই তৈরি করছি, প্রতিটি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে একটা করে। সেখানে বিভিন্ন আইটি কোম্পানি আসবে, দেশি কোম্পানি এবং বিদেশি কোম্পানি, আর সেখানে স্পেশালি তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে। যেটা আমরা চেষ্টা করছি যে এই যে হাইটেক যেটা ম্যানুফ্যাকচারিং যেটাকে বলা হয়, ইলেকট্রনিক্স উৎপাদন, সেটা আমরা চেষ্টা করছি আমাদের দেশে আরম্ভ করা। যেভাবে গার্মেন্টস শুরু হয়েছিল, ঠিক সেভাবে আমরা ইলেকট্রনিক্স, কম্পিউটার্স, আইটির যে যন্ত্রপাতি দেশে তৈরি করার ব্যবস্থা করছি। আর এখানে অলরেডি এটা আরম্ভ হয়ে গেছে। আপনার ওয়ালটন তো আছেই, বিশাল ফ্যাক্টরি করেছে তারা, তবে তাছাড়া স্যামসাং এখন বাংলাদেশে একটা ফ্যাক্টরি করেছে, এলজি চলে আসছে ফ্যাক্টরি করতে, আর এরকম অনেক কোম্পানি কিন্তু এখন, চাইনিজ অনেক কোম্পানি এখন বাংলাদেশের দিকে নজর দিচ্ছে, তারা বাংলাদেশে তাদের ম্যানুফ্যাকচারিং নিয়ে আসতে চায়। এটা আমাদের আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা, এই ডিজিটাল বাংলাদেশের পরিকল্পনার কারণেই কিন্তু হচ্ছে। জি, আমি একটু নির্বাচনী ইশতেহারের বিষয়ে আসতে চাই, যে আপনার দৃষ্টিতে যে আওয়ামী লীগ এবং বিএনপির নির্বাচনী ইশতেহারের মধ্যে তফাৎটা কোথায়? কথা তো সবাই বলতে পারে, ওয়াদা তো সবাই দিতে পারে, ওয়াদা কে রেখে দিয়েছে? একমাত্র আওয়ামী লীগ। আমরা যতটি কথা দিয়েছি আমরা সেটা সম্পূর্ণ করেছি। বিএনপি কি করেছে? তারা 2বার ক্ষমতায় ছিল, তারা বাংলাদেশকে বিশ্বের দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে তাদের 5 বছর। 21শে আগস্ট গ্রেনেড হামলা, আপনার সারা দেশে 500 বোমা হামলা, হত্যাকাণ্ড, হিন্দুদের উপর 2001-এ নির্যাতন, 2013 থেকে 15 সালে মানুষের উপর আগুন
দিয়ে সন্ত্রাস, জি। মানুষ পোড়ানো সন্ত্রাস, এটাই তো করেছে তারা। আর কি করেছে? এখনো যদি তাদেরকে জিজ্ঞেস করেন, তারা ঠিক আছে ইশতেহার বানিয়েছে, তবে তাদের একজনও বলতে পারে যে তাদের ইকোনমিক পলিসি কি, শিক্ষার পলিসি কি, স্বাস্থ্যর পলিসি কি, তারা কিভাবে করবে, এটা তো তারা বলতে পারে না, তারা জানেও না। এখন শুধু একটা ইশতেহার লিখে দিলে হবে না। আওয়ামী লীগ যেটা করেছে আমরা কাজ দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি, জি, আমরা প্রমাণ করে জি, দিয়েছি। আপনি দুর্নীতির কথা বলছিলেন, তো দুর্নীতিতে বিএনপি সরকারের আমরা চ্যাম্পিয়নের কথা বলছিলেন। আমরা দেখলাম যে আপনাদের এইবারের ম্যানিফেস্টোতে একেবারে দুর্নীতিতে জিরো টলারেন্সের কথা বলা হয়েছে। তো আগের বাস্তবতায় বর্তমান প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন করা হবে, এটা আপনার কাছ থেকে আমি শুনতে চাচ্ছি। অবশ্যই এটা আপনি খুবই ভালো একটা প্রশ্ন করেছেন, কারণ এটাই হচ্ছে আমাদের এখন একটা চ্যালেঞ্জ বাকি। দুর্নীতি যে আছে সেটা আমি অস্বীকার করতে পারি না, তবে এখন থেকে যদি বিএনপির আমল বা 10 বছর আগের কথা আপনি তুলনা করেন, এখন তো আকাশ পাতাল তফাৎ। এটার সামান্য একটা উদাহরণ হচ্ছে, স্পষ্ট একটা উদাহরণ হচ্ছে যে যদি সেরকম দুর্নীতি বাংলাদেশে আজকে থাকতো, তাহলে এত কাজ কি সম্ভব হতো? এটা তো কোনোমতেই সম্ভব হতো না। সামাজিক কাজে দুর্নীতি থাকলে সাফল্য পাওয়া যায় না। শিক্ষার ক্ষেত্রে যদি একটুও দুর্নীতি হয়, স্বাস্থ্যের ক্ষেত্রে যদি একটুও দুর্নীতি হয়, তাহলে আপনি এত মানুষকে সেবা দিতে পারবেন কিভাবে? এটা তো কোনোমতেই সম্ভব না। তো বাস্তব কথা হচ্ছে যে 10 বছর আগে যে বাংলাদেশের দুর্নীতি ছিল তার ধারে কাছেও আজকে নেই। তবে আপনি বলতে এটা চাচ্ছেন আমাদের যে আপনারা অবস্থার উত্তরোত্তর পরিবর্তন ঘটাতে পারছেন। অবশ্যই আমরা দুদককে মুক্ত করে দিয়েছি। আমাদের প্রধানমন্ত্রীর কিন্তু দুর্নীতির প্রতি একটা জিরো টলারেন্স পলিসি অলরেডি আছে। আমাদের মন্ত্রীবর্গে কারো সাহস নেই সরাসরিভাবে টাকা চাওয়ার। এই সাহস আওয়ামী লীগ সরকারের কারো নেই। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকি, আমি বিদেশে প্রায় 4 বছর বয়স থেকে থাকি। ওখানে আমাদের যখন যা ট্যাক্স দিতে হয় আমরা দিয়ে দিই। কষ্ট লাগে যে কষ্ট করে আয় করেছি, তার 30-40 ভাগ 1/3 চলে যায় একেবারে চলে যায়, ট্যাক্সে। চেক লিখে দিতে হয়। তবে আমরা কিন্তু ওটা নিয়ে কোনো অভিযোগ করি না। তবে বাস্তব কথা কি, আমাদের বাংলাদেশে স্পেশালি যাদের আয় হয়েছে, বড় লোকরা, তারা কিন্তু সব থেকে বেশি ট্যাক্স ফাঁকি দেয়। তবে এখন আমাদের আওয়ামী লীগ সরকার, তাদের বিচার করি আমরা, তাদের গ্রেফতার করি। এমন তো কেউ নাই যে যার বিচার হয়নি। যারাই ধরা পড়েছে তাদের বিচার হয়েছে বা হচ্ছে। আমরা কিন্তু কাউকে ছাড় দেই নাই। প্রক্রিয়াধীন আছে, আপনি হ্যাঁ। সেটা বলতে চাচ্ছি। আমি একটু আসি আপনার ব্যক্তিগত রাজনীতির বিষয়ে। যে আমরা আপনাকে দেখি যে এক যুগ আগে আপনি যখন আওয়ামী লীগের সাধারণ সদস্য হলেন, অনেকেই ভেবেছিলেন যে আপনি রাজনীতিতে আরও বেশি যুক্ত হবেন, আরও বেশি সময় দিবেন। কিন্তু আমরা দেখি যে 10 বছর আগে আপনি রাজনীতিতে যে এরকম যে অবস্থায় ছিলেন বা সাধারণ সদস্য ছিলেন, এইবার হয়তো আপনি নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য হিসাবে আছেন। তো জয় রাজনীতিতে আসছেন, এই কথাটা 7-8 বছর আগে যেরকম শোনা যেত, ব্যাপকভাবে শোনা যেত, এখন আর শোনা যায় না। কেন? আমি আমার পরিবারের সাথে সময় কাটাতে সবচেয়ে বেশি ভালোবাসি। ভালোবাসেন? আমার মেয়ে ছোট আছে, স্কুলে পড়ে, ওর সাথেই সময় কাটাতে, আমার ওয়াইফের সাথে সময় কাটাতে আমি ভালোবাসি। সেটা ছেড়ে এখন এখানের রাজনীতি হচ্ছে একটা একেবারে 24 আওয়ার সার্ভিস। সার্ভিস। জি। তো আমার পরিবারকে ছেড়ে আমি একদম ছেড়ে দিয়ে আমি রাজনীতিতে সরাসরি আসতে এখনো আমি রাজি না। আর আমার পরিবারের এটা কি এই কারণে, যে আপনার মা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন রাজনীতিতে আসলেন, সক্রিয় রাজনীতিতে আসলেন 1981 সালে, আপনি তখন একেবারে ছোট, তো মাকে আপনি মিস করেছেন অবশ্যই তখন সেই বয়সে। তো আপনি রাজনীতিতে আসলে আপনার পরিবারও আপনাকে মিস করবে, সেই আশঙ্কা থেকে কি আপনি এটার প্রতি একটু দূরে থাকতে চাচ্ছেন? আপনি কিন্তু একদম আসল কথা ধরে ফেলেছেন। যে কথা আমি আমার মাকে, আমার ক্রিস্টিনকে বলেছি যে ছোটবেলা আমরা মাকে পাইনি,
মা তো 24 ঘন্টা ব্যস্ত থাকতেন। তারপর তখন তো সামরিক আইন ছিল, মাঝে মধ্যে ওনাকে গ্রেফতার করা হতো। প্রথম তো গ্রেফতার করে নিয়ে যাওয়া হতো, তারপরে অ্যাটলিস্ট হাউস অ্যারেস্টে থাকতেন। তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমার মেয়ে যতদিন ছোট আছে আমি ওকে সেই বেশি সময় কষ্টটা দিলেন। জি। করতে দেব না, আমি ওকে যত সময় পাই দেব। ও যখন বড় হয়ে যাবে তখন দেখা যাবে। তখন চিন্তা করবো। যাই হোক, আমরা সেই অপেক্ষাতে থাকলাম। আপনি যেহেতু সেই সময়ের কথা বলছিলেন, আপনি কিছুদিন বাংলাদেশে, আপনার মা যখন বাংলাদেশে আসলেন, রাজনীতিতে যুক্ত হলেন, সক্রিয় হলেন, আওয়ামী লীগ সভানেত্রীর দায়িত্ব নিলেন, আপনিও কিছুদিন বাংলাদেশে ছিলেন। আপনি বাংলাদেশে স্কুলে পড়ালেখা করেছেন। তো তখন একটা সময় ছিল যে হ্যাঁ, বঙ্গবন্ধুর নামটা নেওয়া যেত না, বঙ্গবন্ধুর কথা বলা যেত না, জয় বাংলা স্লোগান দেওয়া যেত না। এরকম একটা পরিবেশে আপনি বাংলাদেশে কিছুদিন কাটিয়েছিলেন। সেই সময়টার কথা আমরা একটু শুনতে চাই আপনার কাছে। আপনার খুব অল্প কয়েক বছর ছিলেন বাংলাদেশে। তখন আমি মাত্র 2 বছর ছিলাম বাংলাদেশে। তখন খুব ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদের দিন গেছে। আপনি যে কথাটা বললেন যে বঙ্গবন্ধুর নাম তো উচ্চারণ করাই যেত না, জয় বাংলা বলাই যেত না। যখন আমরা স্কুলে পড়ি তখন আপনার এই যে যুদ্ধ অপরাধী এবং আমার পরিবারের যারা হত্যাকারী তাদের ছেলেমেয়েরা তখন স্কুলে পড়ে, তাদের সাথে আমাদের ক্লাস করতে হয়। আপনি একই স্কুলে পড়তেন? একই স্কুল। কোন স্কুলে পড়তেন? এটা ছিল স্কলাস্টিকা। আচ্ছা। কিছু টিচার ছিল যে যতই ভালো পেপার দেই, যতই ভালো পরীক্ষা দেই, মার্কস কেটে দিত আমাদের, একদম কেটে দিত। স্কুলে আপনার একেবারে মঞ্চনা নিগ্রহের শিকার ছিল? একদম একদম। আর কিছু ছেলে মেয়ে, এই যুদ্ধ অপরাধীদের ছেলেমেয়েরা, এই আমার পরিবারের বঙ্গবন্ধু হত্যাকারীর ছেলেমেয়েরা আমাদের উপর নির্যাতন চালাতো, আমাকে পিটানোর চেষ্টা করতো। মানে ক্লাসে, স্কুলের বাচ্চাদের মধ্যে যে জিনিসটা হয়, হ্যাঁ, মানে কর্তৃত্ব। ব্রেকে বাইরে, ক্লাসের বাইরে আমাকে 2-3 জন ঘুরে হামলা করতো, এই চলতো। মানে আপনি 2 বছরের মতো বাংলাদেশে ছিলেন, আপনার মায়ের সাথে পুরো সময়টাকে আপনাকে এইভাবেই কাটাতে হয়েছে? সে কারণেই আমার খালা সিদ্ধান্ত নিলেন যে আমাদেরকে হোস্টেলে পাঠানো উচিত। তারপরে আপনারা ইয়েতে গেলেন। সেখান থেকে যখন আপনি পরিপূর্ণ হয়ে ফেরত আসলেন বাংলাদেশে, মানে এবং অনেক বেশি দায়িত্ব নিলেন, তখনকার পরিস্থিতি যদি আগের আর এখন একটু যদি তুলনা করেন। আপনি মানে আপনাকে কথা বলছেন 2008-এর পর না? 2008-এর পর। আচ্ছা আচ্ছা। না, আর মাঝখানে 96 ছিল। জি, 96-এর একটা পার্ট, 96 তখন থেকে আমি 2001 অবশ্য দেশে বেশি সময় ছিল। কাটাইনি, তখন আমি বিদেশেই ছিলাম। 2008-এর পর তো আমার তো মনে হলো যে বাংলাদেশ বিরাট একটা শ্বাস নিতে পারলো। আগে ছিল সেই সামরিক আইন, তারপর আসলো সেই বিএনপি সরকারের ভয়ঙ্কর সময়, হত্যাকাণ্ড, বোমা হামলা, দুর্নীতি, তারপর হলো 1/11-এর আবার সেই সামরিক আইন। তারপর তো যখন 2008-এ গণতন্ত্র ফিরে আসলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, মনে হলো যে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ একটা বিরাট শ্বাস নিতে পারলো। আবার আমরা দ্বিতীয়বারের মতন স্বাধীন হলাম প্রায়। আমাদের স্বপ্ন ছিল যে এখন একটা দেশের জন্য কাজ করতে পারবো, পরিশ্রম করতে পারবো, দেশকে এগিয়ে নেওয়ার সুযোগটা পেলাম। যে সেই এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েই আপনি মানে কিছুটা দায়িত্ব নিলেন, মাননীয় প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্বটা নিলেন। তো এবার যে আওয়ামী লীগের ম্যানিফেস্টো, এখানে দুটো প্রধান জিনিস, একটি আমার গ্রাম আমার শহর, একটি বিষয় যেমন আছে, আরেকটি বিষয় আছে তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি, আপনার সাবজেক্ট। তো এটাকে যদি একটু ব্যাপকভাবে বলেন যে ম্যানিফেস্টোর এই বিষয়টি। আমরা বিশ্বাস করি যে তরুণরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ, তারাই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। তরুণরা এখন কর্মসংস্থান নিয়ে চিন্তিত। তো তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার হচ্ছে আমাদের প্রথম পরিকল্পনা, এটা যাতে ভবিষ্যতের জন্য থাকে। আপনারা কি তরুণদের মধ্যে এই বিষয়টি ঢোকাতে পেরেছেন যে একটা বিষয় যে আমরা যেমন দেখি যে হ্যাঁ, ওই আমাদের প্রচলিত শিক্ষার পদ্ধতি যেটা বিএ পাশ করা, মাস্টার্স পাশ করা, তারপর একটা চাকরি করা, কিন্তু সেই তরুণী যখন
হয়তো কোনো আইসিটির কোনো সেক্টরে কাজ করছে বা নিজেই একটা তথ্য প্রযুক্তির কিছু দিচ্ছে, ফোন ফ্যাক্সের দোকান দিচ্ছে, ঠিক সে কিন্তু নিজেকে তার কর্মসংস্থান সে নিজেই সৃষ্টি করে নিচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে সে নিজেকে তখন কিন্তু বেকারই ভাবছে যে কিছু না পারে। এই বিষয়টি একটি আছে। হ্যাঁ, এটা আমাদের জরিপে এবং আমরা যে ফোকাস গ্রুপকে আনএমপ্লয়েড ভাবছে, তারা সবসময় নিজেদেরকে আনএমপ্লয়েড ভাবে। তারা, আমি আন্ডার এমপ্লয়েডও বলবো না, তারা কিন্তু এই যে যেমন আমাদের ডিজিটাল সেন্টারে যারা 70,000 টাকা উদ্যোক্তা, তারা কিন্তু একটা চাকরির চেয়ে বেশি টাকা মাসে আয় করছে। তবে তারা কিন্তু নিজেদেরকে অনেক ক্ষেত্রে আনএমপ্লয়েড মনে করে, কারণ সবাই চায় যে একটা গ্যারান্টিড চাকরি, পদবি চায় একটা, সবকিছুই। জি। তো সারা বিশ্ব কিন্তু সেখান থেকে সরে আসছে, আর এর জন্য কিন্তু আমরা তরুণদেরকে আরও সুযোগ করে দিচ্ছি। যেমন আমাদের আইসিটি মন্ত্রণালয় থেকে আমরা এন্টারপ্রেনার্স, উদ্যোক্তা সৃষ্টি করার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। আমরা তাদেরকে প্রশিক্ষণ দেই বিভিন্ন ক্ষেত্রে, অ্যাপস বানানোর জন্য, গেমস বানানোর জন্য, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, প্রোগ্রামিং, এই বিভিন্ন প্রশিক্ষণ আমরা তরুণদেরকে দেই। আমরা তাদেরকে সরাসরি ট্রেনিং দেই যে উদ্যোক্তা কিভাবে হতে হবে, একটা আইটি ফ্রিল্যান্সিংয়ের প্র্যাকটিস কিভাবে শুরু করা যায়, অথবা একটা ছোট ব্যবসা কিভাবে শুরু করা যায়। এই প্রশিক্ষণ কিন্তু আমরা আইসিটি মন্ত্রণালয় থেকে তাদেরকে দেই, এবং তাদেরকে আমরা ফাইন্যান্সিংয়েরও ব্যবস্থা করে দিয়েছি। ইদার কিছু ইনভেস্টমেন্ট, স্মল ইনভেস্টমেন্ট তারা পেতে পারে আইসিটি মিনিস্ট্রি থেকে, এটা আমাদের করা, অথবা তারা ঋণ পেতে পারে। দুটো ব্যবস্থা আমরা করে দিয়েছি তরুণদের জন্য, যাতে তারা নিজেদের কোনো কর্মসংস্থান সৃষ্টি করে নিতে পারে। এটা আইসিটি মন্ত্রণালয়ে আমরা গত 5 বছরে করেছি। আপনার কি এই জিনিসটা মনে হয় যে মানে আপনাদের মূল কথাই তো হচ্ছে যে মানে চাকরি তুমি খুঁজবে না, তুমি চাকরি দিবে, এই বিষয়টি করতে গিয়ে যে কোনো ঘাটতি আছে কিনা, বা আপনি গত 10 বছরের সরকারের কর্মকাণ্ডের 10 বছরে কোনো ঘাটতি পেয়েছেন কিনা, যার কারণে আগামীতে এই জিনিসটা, এই গ্যাপটা আছে, এই গ্যাপটা এইভাবে আমি পূরণ করব, সেই বিষয়টি আপনার নজরে কোথাও এসছে কিনা? না, বাস্তবতায় সেরকম গ্যাপ নাই। আসলে যেটা বাংলাদেশে এখন সৃষ্টি হয়েছে, অর্থনীতি এত বেশি উন্নয়ন হওয়াতে, আগে যেমন ছিল যে ভালো চাকরি ছিল শুধুমাত্র সরকারি, এখন কিন্তু সরকারি চাকরি কিন্তু অনেক কম। বেসরকারি নতুন চাকরির সংখ্যা সরকারি চাকরির চেয়ে অনেক গুণ বেশি এখন বাংলাদেশে, যেটা আগে সেরকমভাবে ছিল না। এটা কিন্তু অর্থনীতির কারণেই হয়েছে। বড় বড় কোম্পানি এখন গড়ে উঠেছে, তাদের অনেক সার্ভিস, বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে, বিদেশি এসেছে, দেশি কোম্পানিও অনেক বেড়ে উঠেছে, এবং তাদের অনেক নতুন নতুন সার্ভিস দরকার, যেগুলো আগে প্রয়োজন হতো না। এখন যেমন একটি আইসি সেক্টরের উদাহরণ দেই। আগে যারা গার্মেন্টস ফ্যাক্টরি চালাতো, তারা তো নিজেদের কাগজ কলমেই সব চালাতেন, তারপর ওটা কম্পিউটারাইজ হলো, ঠিক আছে, একটা স্প্রেডশিট রাখছেন। এখন তাদের ফ্যাক্টরি এত বড় হয়ে গেছে যে ওই স্প্রেডশিট দিয়ে হচ্ছে না, তাদের একটা সিস্টেম প্রয়োজন, যেটাকে বলা হয় ইআরপি সিস্টেম। এখন ইআরপি সিস্টেম বানাতে, বসাতে, চালাতে তো আপনার সেই ম্যান পাওয়ার লাগে, সেই দক্ষতা লাগে। এটা এখন এই ডিমান্ড এখন বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এবং বলা হচ্ছে সেই জিনিসটা ওইভাবে পাওয়া যাচ্ছে না, কিন্তু একটু কম পাচ্ছে। এক্স্যাক্টলি। সো কর্মসংস্থানের কিন্তু বাংলাদেশে এখন আর সেরকম অভাব নেই, তবে ওই প্রশিক্ষণের কিছুটা অভাব আছে, সে এক্সপার্টিজের অভাব আছে, সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি। তার জন্য আমরা শিক্ষার উপর গুরুত্ব দিয়েছি। আওয়ামী লীগ সরকার কিন্তু সবসময় শিক্ষার উপর গুরুত্ব দেয়, কারণ আমাদের পরিবারেই আমার মা সবসময় আমাদেরকে প্রথমে শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন, বলেছেন যে আমাদের বাবা মারা সবসময়, আওয়ামী ঘরের সবাই ছেলে মেয়েদেরকে বলেন, আগে পড়ালেখা শেখো, নিজের পায়ে দাঁড়াও, তারপর যা করার করো। আপনাদের এখন তাহলে আমরা বলবো যে এই আপনার যে 3য় দফা ইশতেহারে, এটার মূল আগামী লক্ষ্য হচ্ছে আপনার সেক্টরটা, যেটা আইসিটি সেক্টর, দক্ষ জনশক্তি তৈরি করা, যে দক্ষতার একটু অভাব আছে আপনি বলছেন, সেই বিষয়টি পূরণ করা। আমাদের আলোচনার শেষ পর্যায়ে এসে আমরা আরেকটি বিষয়, আবারও রাজনীতির বিষয়টিতে আমরা আসি, যে বর্তমান বিরোধী জোটের রাজনীতির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে যুদ্ধাপরাধের দায়ে নিবন্ধন বাতিল হওয়া, জামাত নেতাদের নির্বাচনে মনোনয়ন দেওয়া। তো আমি যদি বলি যে
এই বিষয়টি মানে যুদ্ধাপরাধীদের নির্বাচনে মনোনয়ন দেওয়ার এই নেতিবাচক দিকটিকে কি আওয়ামী লীগ যতটুকু ভালোভাবে ভোটারদের কাছে তুলে ধরা উচিত ছিল ততটুকু তুলে ধরতে পেরেছে? আমি বিশ্বাস করি আমরা পেরেছি, অবশ্যই আমরা তুলে ধরেছি বারবার। আইনগতভাবে আদালত, সুপ্রিম কোর্ট তাদের রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছে। এই বিএনপি ঐক্যফ্রন্ট তাদের এই যুদ্ধ অপরাধীদের, নাম ধরা যুদ্ধ অপরাধীদেরকে কিভাবে তারা নমিনেশন দেয়, যারা আমাদের দেশের মানুষকে হত্যা করেছে, আমাদের দেশের মানুষ শহীদদেরকে ৭১-এর হত্যা করেছে, ৩০ লক্ষ মানুষ তারা হত্যা করেছে, তাদেরকে কিভাবে নমিনেশন দেয়? অবশ্য বিএনপির জন্য এটা আশ্চর্যের কোনো বিষয় না, কারণ জিয়াউর রহমানই তো যুদ্ধাপরাধীদেরকে, জামাতে ইসলামকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদেরকে মন্ত্রী বানিয়েছে, রাষ্ট্রীয় পতাকা উড়ানোর সুযোগ করে দিয়েছে। তো আসলে আমাদের আশ্চর্য হওয়া উচিত না, বাট আমি বলবো যে এটা আমাদের একটা লজ্জার বিষয়, একটা একদম লজ্জার বিষয়। আর বাংলাদেশের মানুষের প্রতি আমার একটাই দাবি যে যারা যুদ্ধ অপরাধীদেরকে নিয়ে রাজনীতি করে, আপনারা ভালো মন্দ যাই বোঝেন, যারা যুদ্ধ অপরাধীদেরকে নিয়ে রাজনীতি করে, আপনারা যদি নিজেকে বাঙালি মনে করেন, তাদেরকে আপনি ভোট দিবেন না। জি, আমাদের একেবারে শেষ আপনার কাছে যে প্রশ্নটি আমি করতে চাই, ভবিষ্যৎ বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান? ভবিষ্যৎ বাংলাদেশকে আমি মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতন দেখতে চাই। একটি উন্নয়নশীল দেশ, একটি আধুনিক দেশ, যেখানে কোনো মানুষের কোনো অভাব নেই, সবাই আরামে বসবাস করছে, সবাই ভালো আয় করছে, শান্তিতে বাস করছে, আর যেখানে কোনো একটি সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ। আমরা আশা করি বাংলাদেশ এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে, সেই আশাই করি। আপনাকে জনাব সজীব ওয়াজেদ জয়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি সময় করে এই ব্যস্ততার মধ্যেও আপনি মাত্র এসছেন আগের দিন রাতে, এর মধ্যেও আপনি এসে আমাদের এখানে সময় দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে এসে আলোচনা করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমরা শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আমরাও এই নির্বাচনের আগে শুধু এটাই বলবো, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, তবে স্বাধীনতার পক্ষে দিবেন, বাংলাদেশের পক্ষে দিবেন। শুভরাত্রি।